প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। সাফ চ্যাম্পিয়নশিপের সহজ গ্রুপে বাংলাদেশ, স্বাগতিকদের সঙ্গী ভুটান, শ্রীলঙ্কা। বি গ্রুপে ভারত, পাকিস্তান। বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান থমাস ডুলি, খেলার ধরনে আনতে চান পরিবর্তন, ওয়ান টাচ ফুটবলের স্ট্র্যাটেজি। জাতীয় ফুটবল দলের পরবর্তী অধিনায়ক হবেন কে? হামজা চৌধুরী দৌড়ে এগিয়ে, সাফিই কি দেয়া হবে দায়িত্ব? অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন, ভারত সিরিজ নিয়ে নতুন সম্ভাবনা, মাঠে ফেরার লড়াই মোস্তাফিজের। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ পেল বাংলাদেশ। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। সেখানে গ্রুপ এ তে বাংলাদেশ পেয়েছে ভুটান ও শ্রীলঙ্কাকে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বেই বাংলাদেশ পেল সহজ প্রতিপক্ষ। 15তম আসরে এ গ্রুপে হামজারা পেয়েছে কখনো ফাইনাল খেলতে না পারা ভুটানকে, আর 1995 আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ভারত পাকিস্তান দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, তাই এই দুই দল একই গ্রুপে থাকায় আসরের আকর্ষণটাও বেড়ে গেছে। ঘরের মাঠেই সাফ, তাই বাংলাদেশ মরিয়া 2003 সালের পর আবারও শিরোপা জিততে। তবে আছে একটা শঙ্কা, আসরের শুরুতেই হামজা চৌধুরী আর ফারহান আলী ওয়াহিদ খেলবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ মেলায় কমেছে কিছুটা দুশ্চিন্তা। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্র তালিকায় নেপালের নাম রাখা হয়নি। সাফ কর্তৃপক্ষ জানিয়েছে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালের জন্য অপেক্ষা করবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশটির নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি সরাসরি বাংলাদেশের এ গ্রুপে অংশ নেবে। যদি তেমনটি হয় তাহলে বাংলাদেশের সেমিফাইনালের পথটা কিছুটা চ্যালেঞ্জিং হবে। প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সরাসরি সেমিফাইনালের টিকিট কাটবে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার মাটিতেই বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বদলে যাওয়া বাংলাদেশের ফুটবলে দর্শকদের আশা, এবার চ্যাম্পিয়ন হবে লাল সবুজরাই। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। অব্যবস্থাপনার চরমে সাফের ব্যবস্থাপনা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের ড্র অনুষ্ঠিত হওয়ার দিনে লক্ষ্য করা গেছে চরম অব্যবস্থাপনার। আগে থেকে নির্ধারিত থাকলেও ড্র অনুষ্ঠান লাইভ করতে পারেনি আয়োজকরা। তাতে ক্ষোভে ফুঁসে উঠেছেন দর্শকরা। প্রশ্ন একটাই, সাফ কি আদৌ নির্ভেজালভাবে পরিচালনা করতে পারবেন তারা? ভাই, লাইভ কোথায় দেখানো হবে, কোথায় দেখব? সাফ চ্যাম্পিয়নশিপের ড্র শুরুর আগেই বিভিন্ন স্ট্রিমারের কমেন্ট বক্সে ঘুরছিল একটাই প্রশ্ন। ভুটানের থিম্পুতে শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসরের ড্র। ঘোষণা ছিল বাংলাদেশ সময় বিকেল 5টায় সাফের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান। নির্ধারিত সময় পার হলেও দর্শকরা দেখলেন সম্পূর্ণ ভিন্ন চিত্র। শুরুতে ফেসবুকে লাইভ চালু হলেও কিছুক্ষণ পর ড্র শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি হঠাৎ বন্ধ করে দেয়া হয়। এরপর আরও নাটকীয় ঘটনা ঘটে। কিছুক্ষণ পর সাফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই সেই লাইভটিও পুরোপুরি ডিলিট করে দেয়া হয়। পাশাপাশি নেই কোনো প্রকার ইনফরমেশন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটেও ছিল না আপডেট। এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়ে ফুটবল প্রেমীদের মধ্যে। যে ড্র অনুষ্ঠান ঘিরে ছিল এত আগ্রহ, সেটি শেষ পর্যন্ত দেখতে পারেননি হাজারো দর্শক। পাশাপাশি নেই কোনো প্রকার ইনফরমেশন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট ঘুরেও মিলছে না কোনো সুরাহা। তাই তো দর্শকদের মনে প্রশ্ন, ড্র অনুষ্ঠানই যদি ঠিকভাবে সরাসরি সম্প্রচার করা না যায় তাহলে টুর্নামেন্ট আয়োজনে সাফের ব্যবস্থাপনা কেমন হবে?
যাকে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলা হয়, সেই টুর্নামেন্টের শুরুতেই এমন অব্যবস্থাপনা স্বাভাবিকভাবেই হতাশ করেছে সমর্থকদের। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান থমাস ডুলি। খেলার ধরনে আনতে চান পরিবর্তন। ওয়ান টাচ ফুটবল, নিয়ন্ত্রণে রাখা ফুটবল আর অ্যাটাকিং ফুটবল চান ডুলি। কিন্তু সেটা কিভাবে, কতটা সফল হবেন এই মাস্টারমাইন্ড? মামুনুর রশিদের বিশ্লেষণে বিস্তারিত। মিস্টেকের সুযোগ নেই, বল নিজের পায়ে রাখো, ফাস্ট ফুটবল খেলো। বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ থমাস ডুলির বার্তাটা এমনই। ডিফেন্সিভ আর কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলা বাংলাদেশ কিভাবে এই দর্শনের সাথে মানিয়ে নেবে, কতটুকু মানিয়ে নিতে পারবে সেটি একটু দেখার চেষ্টা করব। চলে যাব ডুলির অধীনে বাংলাদেশের খেলা প্রথম ম্যাচ সান মারিনোতে। ম্যাচের প্রথম মিনিটেই আগ্রাসী ফুটবলের আভাস দিয়েছিল বাংলাদেশ। কোচের বার্তাটা তেমনই ছিল এবং যখনই বল লাল সবুজের পায়ে গেছে তখনই ব্যাক পাস না করে আক্রমণে ওঠার চেষ্টা করেছে জামালরা। এই পজিটিভ অ্যাপ্রোচটাই বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলকে। এই ছবিটা দেখুন, ম্যাচের তখন সবে মাত্র 10 মিনিট। প্রতিপক্ষের অর্ধে বাংলাদেশের 7 ফুটবলার। হাভিয়ার কাবরেরার অধীনে অন্তত এতটা উপরে উঠে খেলতে দেখা যায়নি বাংলাদেশকে। পরের ছবিটা দেখুন, এক পাশ কেন্দ্রিক ফুটবল নয়, মাঝ মাঠ দখলে রেখে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। নিজেদের পায়ে যখন বল তখনই অনেকটা উপরে উঠে আসছে ডিফেন্স লাইন। মাঝ মাঠের সাথে দূরত্ব কমানো আর নিজেদের মধ্যে বল আদান প্রদানে যেটি সবচেয়ে বেশি কার্যকর। পরের ছবিটাতে প্রতিপক্ষের ডিবক্স ঘিরে বাংলাদেশের 7 ফুটবলার। ডিবক্সের মধ্যে 3 জন ফুটবলার। একটা সময় ছিল উইং থেকে ক্রস আসতো বা বক্সে দেওয়ার জন্য ফুটবলার খোঁজা হতো, কিন্তু ডি বক্সের মধ্যে সাপোর্ট খুঁজে পাওয়া যেত না। পরের ছবিতে এক তপু বর্মন ছাড়া 9 ফুটবলারই প্রতিপক্ষের অর্ধে। গোলের ক্ষুধা, আক্রমণাত্মক ফুটবলের মানসিকতা, প্রতিপক্ষকে চাপে রাখা, এর সবই বলে যায় এই ছবি। তবে সমস্যাও আছে। এই অবস্থায় প্রতিপক্ষ বল উইন করতে পারলে দ্রুত নিচে নেমে আসার সক্ষমতাও থাকতে হবে বাংলাদেশকে। যখন উইংয়ে বল যাচ্ছিল তখন ডি বক্সে এক ঝাঁক ফুটবলার অবস্থান নিচ্ছিলেন এবং সেটির সুফলও কিন্তু বাংলাদেশ দ্রুতই পেয়েছিল। ডি বক্সের মধ্যে লাল জার্সির 5 ফুটবলার থাকায় মার্কিংয়ে সমস্যায় পড়েছিল সান মারিনো। এই যে ডি বক্সে ওভারলোডের ব্যাপারটা, সেটি থমাস ডুলির মুন্সিয়ালা। আবার যখন সান মারিনো বল উইন করছে তখন একসাথে নিচে নামছে ডিফেন্ডাররা। এই যে ওভারল্যাপ করে উপরে ওঠা আবার দ্রুত নিচে নেমে আসা, এটাই আধুনিক ফুটবল। এই আধুনিক ফুটবলেই বাংলাদেশকে বদলে দিতে চান নতুন কোচ থমাস ডুলি। থমাস ডুলি দলকে ওয়ান টাচে খেলাতে চান, সেটির আভাস সান মারিনো ম্যাচেই পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, গ্যাপ তৈরি করা, চান্স ক্রিয়েট করা, পজিটিভ অ্যাপ্রোচ সবে দেখা গিয়েছিল সান মারিনো ম্যাচে। একজন ভালো কোচ যে গোটা দেশের ফুটবলের চিত্র বদলে দিতে পারেন সেটার উদাহরণ আছে ভুরি ভুরি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে থমাস ডুলি বদলে দিতে পারেন জাতীয় দলকে। এক ম্যাচ দিয়ে আসলে জাজ করা সম্ভব নয়, জাজ করা উচিতও নয়। তবে যে পজিটিভ অ্যাপ্রোচ ডুলি দেখিয়েছেন, ফুটবলারদের মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচ ডুলি সেট করাতে চাচ্ছেন, সেটি বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে পারে। থমাস ডুলি সামনে কি করবেন, সামনে কি হতে যাচ্ছে, সেটি হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তবে সান মারিনোর বিপক্ষে একটি ভিন্ন বাংলাদেশকে দেখা গিয়েছে, যে বাংলাদেশ আগে এরকম আক্রমণাত্মক আগ্রাসী ফুটবল খেলেনি। থমাস ডুলি যেটা চান, পজিটিভ মাইন্ডসেট, আগ্রাসী ফুটবল, অ্যাটাকিং ফুটবল। নিজের পায়ে বল রাখো, স্পেনের মতো 1-to-1 টাচে ফুটবল খেলো, ফ্রান্সের মতো গতিবিন্যাস করো এবং আর্জেন্টিনার মতো কামব্যাকের মানসিকতা রাখো। মামুনুর রশিদ, স্টার প্লে। জামাল ভুঁইয়া এখনও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, কিন্তু বয়স, ফর্ম আর ভবিষ্যতের হিসাব নিকাশ মিলিয়ে ফুটবল মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলের নেতৃত্ব কার হাতে যাবে পরের অধ্যায়ে? সবচেয়ে বেশি উচ্চারিত নামটা হামজা চৌধুরী। সাফেই কি দায়িত্ব পাবেন অধিনায়কের? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। লেস্টার সিটির তারকা, ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি আলো ছড়িয়েছেন, হঠাৎ করে লাল সবুজ জার্সি গায়ে চড়িয়ে দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের মাঝ মাঠে। আর তারপরই প্রশ্নটা উঠে গেল, হামজা চৌধুরী কি হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? জামাল ভুঁইয়া এখনও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, কিন্তু বয়স,
ফর্ম আর ভবিষ্যতের হিসাব নিকাশ মিলিয়ে ফুটবল মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলের নেতৃত্ব কার হাতে যাবে পরের অধ্যায়ে? আর সেই আলোচনায় সবচেয়ে জোরালো নামটা হলো হামজা চৌধুরী। বিশ্বমানের অভিজ্ঞতা, বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে হামজার মতো প্রোফাইলের ফুটবলার আগে কখনো খেলেননি। প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে বছরের পর বছর খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে আছে, যেখানে প্রতিটা ম্যাচ চাপের, প্রতিটা প্রতিপক্ষ বিশ্বমানের। সেই পরিবেশে টিকে থাকা মানে মানসিক দৃঢ়তা এমনিতেই তৈরি হয়ে যাওয়া। এই অভিজ্ঞতা মাঠের ভেতরে নেতৃত্ব দেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার, সেটার এক বিশাল ভিত্তি। আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্ব শুধু আর্ম ব্যান্ড পরে থাকা নয়, কঠিন মুহূর্তে সতীর্থদের দিক নির্দেশনা দেয়া, রেফারির সঙ্গে কথা বলা, ধৈর্য ধরে রাখা। হামজার মতো একজন ফুটবলার যিনি ইউরোপের চাপের মুখে খেলে অভ্যস্ত, তার পক্ষে এই দায়িত্বগুলো সামলানো তুলনামূলক সহজ হবে। মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা, বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই হামজা যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তাতে স্পষ্ট বোঝা যায় তিনি বাংলাদেশের খেলাকে কন্ট্রোল করেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বল দখলে রাখা, প্রতিপক্ষের আক্রমণ থামানো, আবার প্রয়োজনে আক্রমণে যুক্ত হওয়া, এই সব কিছুতেই তার প্রভাব চোখে পড়ার মতো। অসাধারণ কিছু গোল করে হামজা চৌধুরী প্রমাণ করেছেন তিনি শুধু নির্ভরযোগ্যই নন, ম্যাচ উইনারও হতে পারেন। একজন অধিনায়ককে মাঠে এমন হতে হয় যার দিকে সতীর্থরা তাকিয়ে থাকে, ভরসা পায়। হামজার খেলার ধরন আগ্রাসী, নিয়ন্ত্রিত, বুদ্ধিদীপ্ত, ঠিক সেই গুণাবলী বহন করে। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার একজন এমন মুখ যাকে দেখে নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে শিখবে। হামজা চৌধুরী সেই প্রতীক হয়ে উঠেছেন। এরই মধ্যে বিশ্বসেরা লিগে খেলা একজন ফুটবলার যখন দেশের জার্সি গায়ে চাপান, তখন সেটা হয়ে ওঠে একটা আন্দোলনের সূচনা। তাকে অধিনায়ক করা মানে এই বার্তাটাকে আরও জোরালো করা যে বাংলাদেশ ফুটবল এখন বিশ্বমানের স্বপ্ন দেখতে শুরু করেছে। তরুণ খেলোয়াড়রা যখন দেখবে তাদেরই সতীর্থ যিনি এক সময় প্রিমিয়ার লিগে খেলেছেন তিনিই দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন তাদের মধ্যে নিজেদের সামর্থ্য নিয়ে বিশ্বাস আরও দৃঢ় হবে। পুরো একটা প্রজন্মের মানসিকতা বদলে দেওয়ার সুযোগ তৈরি করবে এই সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে মিল, জামাল ভুঁইয়ার বয়স বিবেচনায় বাফুফে ও টিম ম্যানেজমেন্টকে খুব শিগগিরই দীর্ঘমেয়াদী নেতৃত্বের কথা ভাবতে হবে। তপু বর্মনের মতো অভিজ্ঞ ডিফেন্ডার অধিনায়কত্বের আলোচনায় আছেন ঠিকই, কিন্তু হামজার বয়স, ফিটনেস লেভেল আর আন্তর্জাতিক মানের খেলার ধরন তাকে এমন একজন প্রার্থী বানায় যিনি আগামী কয়েক বছর ধরে স্থিতিশীলভাবে দলের নেতৃত্ব দিতে পারবেন। শুধু বর্তমানের জন্য নয়, বিশ্বকাপ বাছাই পর্ব বা এশিয়ান কাপ কোয়ালিফায়ার মাথায় রেখেও যদি পরিকল্পনা করা হয়, তাহলে হামজার মতো একজন খেলোয়াড়কে ঘিরে দল গড়ে তোলাটাই স্বাভাবিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন। বাফুফে শেষ পর্যন্ত কাকে বেছে নেবে, নাকি জামাল ভুঁইয়াই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন? রহমান পেয়ার, স্টার প্লে। অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই দেশের ক্রিকেটের সমান গুরুত্ব পাচ্ছে আরেক লড়াইয়ের গল্পটা ভারতের বিপক্ষে সাদা বলের। 2 দফা পেছালেও তামিম ইকবালের রিসেন্ট ভারত সফরের কারণে সেই সিরিজে কিছুটা আশার আলো ঝুঁকিয়েছে। দুপাশে দেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। দল যখন অস্ট্রেলিয়াতে তখন তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চোটের কারণে পুরো অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। আর প্রথম টেস্ট খেলতে রবিবার দেশ ছাড়বেন লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই দুজনের কাঁধে আসতে পারে বড় দায়িত্ব, সেপ্টেম্বরে সম্ভাব্য ভারত সিরিজ। 2 দফা পিছিয়ে যাওয়া সাদা বলের এই সিরিজ নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে যখন হুট করেই ভারত সফরে গেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে কথা বলতে পারেন বিসিসিআই এর সঙ্গে।
দেশ ছাড়ার আগেও জানিয়েছিলেন আশার বাণী। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level. I'm sure from the journalists, from fans, cricketers, everyone. And I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country. আর এ কারণেই হয়তো নিজেদের সেরা ছন্দে ফিরতে মরিয়া লিটন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে বাংলাদেশের অন্যতম বড় ভরসা হতে পারেন এই দুজনেই। 2015 সালে মেন ইন গ্রিনদের বিপক্ষে ওডিআই অভিষেক ম্যাচেই 5 উইকেট আর দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য 6 উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ফিজ, যা এখনও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তাজা। লিটন দাসকেও নিতে হবে গুরু দায়িত্ব। সাদা বলের একমাত্র কাপ্তান যে তিনিই। অস্ট্রেলিয়ার সিরিজ শুরুর আগ মুহূর্তে আলোচনায় ভারত সিরিজ 2 দফায় পিছিয়ে গেলেও এবার কিন্তু আলোচনা আরও তীব্র হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষ দিকে ভারত দল বাংলাদেশে আসবে এবং সেপ্টেম্বরের শুরুতে মাঠে গড়াবে খেলা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে KM সনি, স্টার প্লে। রিয়াল মাদ্রিদে কি শেষ হয়ে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের অধ্যায়? ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা। রিপোর্ট বলছে এরই মধ্যে ভিনিসিয়াসকে শেষ প্রস্তাব দিয়ে ফেলেছে মাদ্রিদের ক্লাবটা। কিন্তু ঠিক কী কারণে ভিনিকে নিয়ে এতটা কঠোর অবস্থানের রিয়াল, জানাচ্ছেন তানজিম ঐশী। সই করো না হলে বিদায় নাও, ভিনিসিয়াস জুনিয়রকে এমনই কঠোর বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ব্রাজিলিয়ান তারকার কাছে দেয়া নতুন চুক্তির প্রস্তাবই শেষ প্রস্তাব। এরপরে আর কোনো বেতন বাড়ানো বা নতুন আলোচনা হবে না। রিপোর্ট বলছে রিয়ালের এই কঠোর অবস্থানের অন্যতম কারণ আর্সেনাল। ইংলিশ ক্লাবটার আগ্রহে আর অপেক্ষা না করে ভিনিসিয়াসের প্রতিনিধিদের স্পষ্ট করে রিয়াল জানিয়ে দিয়েছে বর্তমান প্রস্তাবই শেষ। ক্লাবটার লক্ষ্য একটাই, ভবিষ্যৎ নিয়ে সব অনিশ্চয়তা দ্রুত অবসান। ক্লাব চায় না ভিনিসিয়াস চুক্তির শেষ বছরে প্রবেশ করে পরে ফ্রি ট্রান্সফারে দল ছেড়ে যাক, তাই এখনই সিদ্ধান্ত নিতে বলছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ব্রাজিলিয়ান এই তারকাকে ধরে রাখতে চাইলেও একটা বিষয়ে অনড় রিয়াল মাদ্রিদ, কোনোভাবেই ভাঙা হবে না ক্লাবের বেতন কাঠামো। যদিও রিপোর্ট বলছে বর্তমানে ক্লাবে থেকে যাওয়ার জন্য ভিনি দাবি করছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, তবে সেটা দিতে নারাজ মাদ্রিদের দলটা। কারণ কর্তৃপক্ষের বিশ্বাস একজন খেলোয়াড়ের জন্য ব্যতিক্রম হলে ড্রেসিং রুমের ভারসাম্য নষ্ট হতে পারে। এদিকে আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দিকে দলে ফেরানোর কাজও এগিয়ে নিয়েছে রিয়াল। ফলে নতুন মৌসুমে কোচ জোসে মরিনিওর হাতে থাকবে শক্তিশালী একটা বিকল্প। আর ভিনিসিয়াস যদি নতুন চুক্তিতে রাজি না হন তাহলে তাকে বেঞ্চে বসিয়ে রাখার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ক্লাব। অর্থাৎ এখন বল পুরোপুরি ভিনিসিয়াস জুনিয়রের কোর্টে। নতুন চুক্তিতে সই করে বার্নাবিউতে থাকবেন নাকি ট্রান্সফারের নতুন অধ্যায় শুরু করবেন, সেই সিদ্ধান্তই এখন দেখার অপেক্ষা। তানজিম ঐশী, স্টার প্লে। প্রবল বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা। পিছু হটলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে ফুটবল সংস্থা ও কর্মকর্তাদের বিরোধিতার পর বাতিল করা হয়েছে বিতর্কিত সেই প্রস্তাব। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটা অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা আর বাস্তবায়ন করছে না ফিফা। শুক্রবার এক বিবৃতিতে পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, প্রস্তাবটা ফুটবল অঙ্গনে বিভাজন তৈরি করেছে, তাই সেটা আর এগিয়ে নেওয়া হবে না। এর আগে ইউএফা ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয়। কনকাক্যাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনও প্রস্তাবটার বিরোধিতা করে। বিতর্কের পর এখন সব পক্ষকে একসঙ্গে নিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইনফান্তিনো। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।